ফেব্রুয়ারিতেই নির্বাচনের জন্য প্রস্তুত সরকার। জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। ভোট বানচালে অর্থ বিনিয়োগ করছে আন্তর্জাতিক মহল। রোহিঙ্গা ইস্যুতে নিউ ইয়র্কে উচ্চ পর্যায়ের সম্মেলন আজ। প্রত্যাবাসনে বিশ্ব নেতাদের কাছে সুনির্দিষ্ট রোডম্যাপ চাইবেন ডক্টর ইউনূস, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। কবে দেশে ফিরবেন তারেক রহমান? যুক্তরাষ্ট্র থেকে ফিরে লন্ডনে কথা বলে জানাবেন মির্জা ফখরুল। বিএনপির নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দুর্গোৎসবের মহা অষ্টমী আজ। কুমারী পূজা ঘিরে মণ্ডপে মণ্ডপে নানা আচার। চলছে বিহিত পূজা, ভক্তদের ভিড়। এবং গাজায় যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তি প্রস্তাবে সম্মতি ইসরায়েলের, জানালেন ট্রাম্প। হামাস রাজি না হলে অভিযান চলবে, হুঁশিয়ারি নেতানিয়াহুর। আমি মেসবাহুল আলিফ। জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে পূর্ণ সমর্থন ও সংহতি জানান অ্যান্টনিও গুতেরেস। এর আগে রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটসের সদস্যদের সঙ্গে বৈঠকে ডক্টর ইউনূস বলেন, নির্বাচন বানচাল করতে আন্তর্জাতিক কয়েকটি মহল অর্থ বিনিয়োগ করছে। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকি রিপোর্ট। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের দেয়া প্রাতরাশ সভায় যোগ দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সোমবার জাতিসংঘ সদর দফতরে মহাসচিবের সঙ্গে বৈঠক করেন সরকার প্রধান। তাদের মধ্যে নির্বাচন, সংস্কার ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়। আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে নির্বাচনের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টা গুতেরেসের সমর্থন চান। এ সময় বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে পূর্ণ সমর্থন ও সংহতি জানিয়ে মহাসচিব বলেন, নির্বাচন ও সংস্কার কাজে সহায়তা দেবে জাতিসংঘ। উনি ইউএন সেক্রেটারি জেনারেলের সাপোর্ট চেয়েছেন আগামী ইলেকশন ফেব্রুয়ারি প্রথমার্ধে যে জেনারেল ইলেকশন হচ্ছে সেই বিষয়ে, এবং সেক্রেটারি জেনারেল অকুণ্ঠ চিত্তে জানিয়েছেন যে তারা বাংলাদেশের এই ডেমোক্রেটিক যে ট্রানজিশনে ফুললি তারা সাপোর্ট করছেন এবং সলিডারিটি ঘোষণা করেছেন। এর আগে সকালে রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট ক্যারি কেনেডি সহ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রধান। এ সময় আওয়ামী লীগ আমলে পাচার হওয়া অর্থ ফেরত আনতে মানবাধিকার সংস্থাগুলোর সহযোগিতা চান ডক্টর ইউনূস। বলেন, নির্বাচন বানচাল করতে আন্তর্জাতিক মহল অর্থ বিনিয়োগ করছে। পতিত স্বৈরাচার, তার দোসরগুলো এবং তাদের সাথে অ্যালাইড যারা ইন্টারন্যাশনাল ফোর্সেস আছে তারা মিলে একটা মানে খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড মুভ, যে এই ইলেকশনটাকে কিভাবে বানচাল করা যায়, এই ইলেকশনকে কিভাবে প্রশ্নবিদ্ধ করা যায়, এই বিষয়ে চিফ অ্যাডভাইজার সমস্ত ইন্টারন্যাশনাল যাদের সাথে বসেন তাদেরকেও এটা জানাচ্ছেন। এদিন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমা, মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ, ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল এবং ইউএনএইচসিআর এর হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সবসময় বাংলাদেশের নির্বাচনের কথা বলে আসছেন, কিন্তু এই প্রথম তার কণ্ঠে শঙ্কা প্রকাশ পেল। খোদ সরকার প্রধান বললেন, নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে এখনো অনেক চ্যালেঞ্জ বিদ্যমান এবং এ নিয়ে ষড়যন্ত্র চলছে। তবে তিনি আগামী ফেব্রুয়ারিতেই যে বাংলাদেশের নির্বাচন করতে চান তা আবারও ব্যর্থহীন কণ্ঠে বিশ্ব নেতাদের জানিয়েছেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার বক্তব্যকে ইতিবাচক বলছেন সফরসঙ্গী রাজনৈতিক নেতারা। বিশ্লেষকরা মনে করেন, দলগুলোকে এক জায়গায় আনতে ভূমিকা রাখতে পারে রাজনৈতিক নেতাদের নিয়ে ডক্টর ইউনূসের নিউ ইয়র্ক সফর, যা আগামী দিনগুলোতে ইতিবাচক প্রভাব ফেলবে নির্বাচনী রাজনীতিতে। এছাড়া রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সরকার ও রাখাইনের অংশীজনদের উপর চাপ প্রয়োগের যে আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনূস, রোহিঙ্গা সংকট সমাধানে তার সুদূর প্রসারী প্রভাব পড়বে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট।
বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। সংস্কার আর নির্বাচন পদ্ধতি নিয়ে বিতর্কে দেশের রাজনৈতিক দলগুলো অনেক ক্ষেত্রেই বিপরীতমুখী অবস্থানে। পরস্পর বিরোধী বক্তব্যের ফলে ঘোষিত সময় ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়েও সংশয় জনমনে। মোহাম্মদ ইউনূস। দেশে যখন এই অবস্থা, বাইরে তখন ভিন্ন চিত্র। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের ব্যাপারে আবারও নিজের অবস্থান স্পষ্ট করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। সরকার প্রধানের এই বক্তব্যে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন ডক্টর ইউনূসের সফর সঙ্গী বিএনপি, জামাত, এনসিপি নেতারা। আমাদের কোন রকমের সংশয় নেই, উই আর কনভিন্সড যে আপনার ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আমরা নির্বাচন ফেব্রুয়ারিতে করার জন্য প্রস্তুতি নিচ্ছি উইথ আওয়ার হাম্বল এফার্টস। আমাদের যেটা আছে ফেব্রুয়ারিতে যে নির্বাচনের সময়সীমার কথা বলা হয়েছে সেটাকে আমরা ইতিবাচক হিসেবেই দেখি। নিউ ইয়র্কে দলগুলোর প্রায় অভিন্ন এই অবস্থান কি ধরনের প্রভাব ফেলবে সামনের দিনগুলোতে, এমন প্রশ্নে বিশ্লেষকরা মনে করেন এর প্রতিফলন ঘটতে পারে দেশের সামগ্রিক রাজনীতিতে। তারা রাজনীতি করেন, তাদের ওই ম্যাচুরিটি তো নিশ্চয়ই আছে যে আমরা চাইলেই সবকিছু আমাদের মতো করে হবে, এটাও তো ঠিক না। মনে হয় যে সবার মধ্যে একটা চেঞ্জ হয়তো আসছে বিদেশে গিয়ে, বা সেখানে হয়তো ইউনূস সাহেব উনি হয়তো ব্যক্তিগতভাবে তাদের সাথে কথা বলে একটা জায়গায় হয়তো তিনি তার দিকে নিয়ে আসতে পেরেছেন। সেটা যদি হয় তাহলে সেটা আমাদের সামনের নির্বাচনী রাজনীতির জন্য এটা ভালোই হবে। সবাই নির্বাচনে লক্ষ্যে ঝাঁপায়া পড়বে, কোয়ালিশন করা, অ্যালায়েন্স করা, এটা হবে, আশা পরেই হবে। এদিকে প্রধান উপদেষ্টার বক্তব্যে উল্লেখযোগ্য অংশ জুড়ে ছিল রোহিঙ্গা ইস্যু। এর রাজনৈতিক সমাধানে মিয়ানমার সরকার ও রাখাইনের অন্যান্য অংশীজনদের ওপর চাপ প্রয়োগে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস, যা রোহিঙ্গা সংকট সমাধানে সুদূর প্রসারী ভূমিকা রাখতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। রাজনৈতিক চাপ, স্যাংশন হতে পারে, হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্সের ক্ষেত্রে এক ধরনের পলিসি হতে পারে, এবং অ্যাকাউন্টেবিলিটির ক্ষেত্রে ইন্টারন্যাশনাল কোর্ট বা জাস্টিস সিস্টেমকে আরও অনেক বেশি অ্যাগ্রেসিভলি ব্যবহার করা। আমার মনে হয় তিনি এই চাপটাই বড় করে তুলে ধরেছেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের যে রেসপন্সিবিলিটি, এটা তিনি স্মরণ করিয়ে দিয়েছেন, এবং সেই সাথে আন্তর্জাতিক সম্প্রদায় না শুধু রিজিয়নাল যারা আছে, চীন, ভারত বা অন্যান্য দেশগুলি আছে, তাদের যে একটা বড় ভূমিকা আছে সেটাকেও নিয়ে এসছেন। আমি মনে করি এটা থেকে একটা ডিভিডেন্ড আমরা হয়তো ভবিষ্যতে পেতে পারি। রোহিঙ্গা ইস্যুতে নিউ ইয়র্কে হতে যাচ্ছে উচ্চ পর্যায়ের একটি সম্মেলন, যেখানে অগ্রাধিকার পাবে তহবিল সংগ্রহ। সম্মেলনে রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিকভাবে একটি রোডম্যাপও গৃহীত হওয়ার কথা রয়েছে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। নিউ ইয়র্কে রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলন আজ। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বিশ্ব নেতাদের কাছে সুনির্দিষ্ট রোড ম্যাপ চাইবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সবাই সংবাদে এ কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। এদিকে অনুসন্ধানী প্রতিবেদনে রোহিঙ্গা মুসলমানদের ওপর মিয়ানমার জান্তা বাহিনীর দমন পীড়নের ভয়াবহ চিত্র তুলে ধরল জাতিসংঘ। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা সংকটের মধ্যেও 13 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। এতে পরিবেশগত ও সামাজিকভাবে বিপর্যয়ের সম্মুখীন দেশ। গত 8 বছরেও রোহিঙ্গা প্রত্যাবাসনের কোনো উদ্যোগ নেয়নি মিয়ানমার। এমন পরিস্থিতিতে মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে প্রথমবার রোহিঙ্গা সংকট নিয়ে বড় পরিসরে উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, যেখানে অংশ নেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সফরসঙ্গী 6 রাজনৈতিক নেতাও। নিউ ইয়র্কে সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে বিশ্ব নেতাদের প্রতি জোরালো আহ্বান জানাবেন সরকার প্রধান। আমরা চাই যে রোহিঙ্গারা অধিকার এবং নিরাপত্তার সাথে তাদের দেশে ফেরত যাবে। অত্যন্ত জটিল একটা পরিস্থিতি। এই পরিস্থিতির মধ্যে কি করে আমরা একটা রোডম্যাপ খুঁজে পেতে পারি যে তাদেরকে দেশে ফেরত পাঠানোর। কালকে পাঠানো যাবে এটা আমরা বলছি না, কিন্তু রোডম্যাপ তো একটা আমাদের লাগবে। সেই দিকে আমরা লক্ষ্য করে অগ্রসর হওয়ার চেষ্টা করব। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং সুদানের পরিস্থিতির মধ্যে রোহিঙ্গা ইস্যুটি যেন আন্তর্জাতিক মনোযোগ না হারায়, এ বিষয়ে সজাগ থাকবে বাংলাদেশ। সবসময় আমাদের উদ্দেশ্য হচ্ছে যে
রোহিঙ্গা সমস্যাটা যেন কেউ ভুলে যেতে না পারে আন্তর্জাতিক সম্প্রদায়। এটা যেখানে যেখানে সম্ভব সবখানেই কিন্তু আমরা সেটাকে উল্লেখ করার চেষ্টা করি। আমরা চেষ্টা করবো যে আমরা যেটাকে যেভাবে দেখি সেটাকে যেন তারাও সেইভাবে দেখে। আমরা আশা করি যে অনেকখানি আমরা একমত হতে পারবো। এদিকে সম্মেলনের আগে সোমবার জাতিসংঘের উদ্যোগে পরিচালিত অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে রোহিঙ্গা মুসলমানদের উপর জাতিগত নিধনের ভয়াবহ চিত্র। প্রতিবেদনে বলা হয় 2017 সালের আগস্টে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনী দমন অভিযান শুরু করলে লাখ লাখ রোহিঙ্গা ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়। এ সময় বাংলাদেশে আশ্রয় প্রার্থী রোহিঙ্গার ঢল নামে। রোহিঙ্গা সংকট সমাধানে দ্বিপাক্ষিক তো নয়, এমনকি জাতিসংঘের কোনো উদ্যোগও এখন পর্যন্ত কাজে আসেনি। এই অবস্থায় মঙ্গলবারের উচ্চ পর্যায়ের সম্মেলনে আলোচনা কতটুকু ফলপ্রসূ হয় রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের বিষয়টি তার উপরই নির্ভর করছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। লন্ডন বৈঠকের পর থেকেই আলোচনায় তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গ। যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক জানান, যুক্তরাষ্ট্র সফর থেকে দেশে ফিরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথা বলবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর সংবাদ সম্মেলন ডেকে দিনক্ষণ জানিয়ে দেবেন তিনি। লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবিরের প্রতিবেদন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় বিএনপি। কয়েক সপ্তাহের মধ্যেই ফিরতে পারেন। দলের পক্ষ থেকে এমন আভাস দেয়া হলেও এখনও চূড়ান্ত হয়নি দিনক্ষণ। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক জানান, যুক্তরাষ্ট্র সফর শেষে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে ফেরার পর চূড়ান্ত হবে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের সূচি। আমাদের মহাসচিব এবার আমেরিকার থেকে যখন ফিরবেন ওনার কাছে অনেক মেসেজ থাকবে এবং উনি যে প্রেস ব্রিফিং করবেন সেম টাইমস আমরা বিশ্বাস করি যে আমাদের মহাসচিব ওনার মুখ থেকেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব কবে যাবেন এই দিন তারিখটা আপনারা জানতে পারবেন। নেতাকর্মীরা বলছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচনী প্রচারণায় সশরীরে নেতৃত্ব দিবেন তারেক রহমান। ভোট ঘিরে প্রস্তুতি নিচ্ছে তৃণমূল থেকে কেন্দ্র। এর মধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে লন্ডনে আসছেন ধানের শীষের মনোনয়ন প্রত্যাশীদের অনেকে। শুধু এই শিডিউল ঘোষণা করার জন্য না, দীর্ঘদিন যে তাদের আন্দোলন সংগ্রাম এবং তাদের যে আকাঙ্ক্ষা, সেটা হচ্ছে যে একটা নির্বাচন তারা চায় এবং তারা তাদের নির্বাচিত প্রতিনিধি দিয়ে আগামী দিনের রাষ্ট্র ক্ষমতা যারা পাবে তাদেরকে দেশ পরিচালনা করতে চায়। সবাই চাচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হোক, একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা সুষ্ঠু সরকার আসুক, নিরপেক্ষ সরকার এসে দেশটা অন্তত শান্তির দিকে আসুক। 2008 সাল থেকে যুক্তরাজ্যে অবস্থানরত তারেক রহমান ভার্চুয়ালি রাজনীতিতে সক্রিয়। তবে ইঙ্গিত মিলছে আগামী নির্বাচনের আগেই দেশে ফিরবেন তিনি। গেল 17 বছর ধরে দেশের বাইরে অবস্থান করে দলকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন তারেক রহমান। দীর্ঘ সময় পর তার দেশে ফেরার সম্ভাবনায় তৈরি হয়েছে নতুন সমীকরণ। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। অবরোধ শিথিল হলেও থমথমে খাগড়াছড়ি। 144 ধারা বহাল, মোড়ে মোড়ে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল। এ নিয়ে সর্বশেষ খবর জানাতে খাগড়াছড়ির 0 মাইলে আছেন রিপোর্টার জিতেন বড়ুয়া। সরাসরি যাচ্ছি তার কাছে। জিতেন, খাগড়াছড়ির সার্বিক পরিস্থিতি বর্তমানে একটু শান্ত রয়েছে। গতকাল যুগ্ম ছাত্র জনতার তারা খাগড়াছড়ি চট্টগ্রাম খাগড়াছড়ি ঢাকা সড়কে সড়ক অবরোধ কিছুটা শিথিল করেছে। এই শিথিলতার কারণে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। দূরপাল্লার গাড়ি চলাচল করছে। আজ সকালেও ঢাকা থেকে নৈশ কোচগুলো খাগড়াছড়ি এসে পৌঁছেছে। এছাড়া আভ্যন্তরীণ সড়কেও বেশ কিছু যান চলাচল করছে। এদিকে স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জেলা প্রশাসনের 144 ধারা জারি, অর্থাৎ খাগড়াছড়ি সদর উপজেলা এবং গুইমারায় 144 ধারা বলবৎ রয়েছে। নিরাপত্তা বাহিনী, বিজেপি, আর্ম পুলিশ এবং জেলা পুলিশের সদস্যরা পর্যাপ্ত নিরাপত্তা দিচ্ছে। খাগড়াছড়ি জেলার বিভিন্ন স্থানে বেশ কিছু চেকপোস্ট স্থাপন করা হয়েছে। চেকপোস্টে অবাঞ্ছিত কোনো লোক দেখলেই তাদের পরিচয় জানতে চাচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এদিকে আজ সকাল 9টায় চট্টগ্রাম এরিয়া কমান্ডার খাগড়াছড়িতে একটি ক্যান্টনমেন্টে একটি সভায়
এখানকার কর্মকর্তা জনপ্রতিনিধিদের সাথে বৈঠক করবেন বলে জানা গেছে। এদিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা যুগ্ম ছাত্র জনতার 6 জন প্রতিনিধির সাথে কথাবার্তা বলেছেন। তারা উপদেষ্টা মহোদয়কে 8 দফা দাবি উপস্থাপন করেছেন। সরকারের পক্ষ থেকে এই 8 দফা দাবি বাস্তবায়নের ব্যাপারে তিনি আশ্বাস দিয়েছেন। সুপ্রদীপ চাকমা উনি বলেছেন, পার্বত্য এলাকায় যারা বসবাস করছে তারা সম্প্রীতির মধ্য দিয়ে বসবাস করছে। এখানে পাহাড়ি বাঙালি সকলেই সম্প্রীতি ভাতৃত্ব বন্ধন নিয়ে এখানে বসবাস করতে হবে। হিংসা হানাহানি তিনি বন্ধ করার আহ্বান জানিয়েছেন। ছোটখাটো যে সমস্ত ঘটনা ঘটছে সেই ঘটনাগুলো যাতে পুনরাবৃত্তি না হয় এবং সহনশীলতার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। এদিকে গতকালকে যারা নিহত হয়েছে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ তাদের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। সার্বিকভাবে এখনো খাগড়াছড়ি আতঙ্কের একটি জনপদে পরিণত হয়েছে। পাহাড়িদের মধ্যে চাপা আতঙ্ক বিরাজ করছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। সহকর্মী জিতেন বড়ুয়া যুক্ত ছিলেন খাগড়াছড়ি থেকে। শারদীয় দুর্গাপূজার মহাষ্টমীতে মণ্ডপে মণ্ডপে চলছে কুমারী পূজা। রাজধানীর রামকৃষ্ণ মিশন মন্দিরে আছেন শাতিলা শারমিন, সিরাজগঞ্জের রিঙ্কু কুণ্ডু এবং গাইবান্ধায় আছেন বিপ্লব ইসলাম। সরাসরি শুরুতে যাচ্ছি শাতিলার কাছে। এখন মহা অষ্টমীর জন্য যে আয়োজন, সেই আয়োজন কিন্তু সারা বাংলাদেশের পূজা মণ্ডপগুলোতে শুরু হয়েছে। রাজধানী রামকৃষ্ণ মিশনে সকালে যে অষ্টমী তিথির পূজা, সেই পূজাটি চলছে। এখানে আসলে মূলত প্রতিমার জন্য যে আয়োজনটি রয়েছে সেটা হচ্ছে দেবী দুর্গার যে শক্তি, সেই শক্তিকে ধারণ করে প্রতি বছর যে এই জনপদে বাংলায় যে দেবী দুর্গা পূজিত হন, সেই পূজা অর্চনার যে আচারগুলো রয়েছে সেই আচারগুলো আমরা মণ্ডপে পালন করতে দেখি। তারই একটি আচার এখানে চলছে। এখানে মন্ত্রপাঠ চলছে, তারপরে প্রতিমার জন্য যে খাদ্যের ব্যবস্থা করা হয়, তার জন্য যে উপাচার সাজানো হয়, সেই উপাচারগুলো সাজানো হয়েছে। যারা ভক্ত দর্শনার্থী আছেন, এখনো পুরোপুরি যে কুমারী পূজা সেই ভিড়টি জমে ওঠেনি হয়তো। প্রতিমাকে দর্শনের জন্য মানুষের যে উপচে পড়া ভিড় আমরা দেখি, সেই ভিড়টি সকাল থেকেই শুরু হয়ে যায়নি, কিন্তু যে ভক্তরা আছেন, যারা আছেন তারা কিন্তু আসছেন এবং তারা চেষ্টা করছেন যে প্রতিমাকে দর্শন করে তাদের যে আচারগুলো আছে প্রার্থনা জানিয়ে, পরিবার পরিজন সর্বোপরি দেশের মঙ্গলের জন্য যে প্রার্থনা থাকে প্রতি বছর এই সনাতন ধর্মের মানুষ যে প্রার্থনাগুলো করেন, সেই প্রার্থনা কিন্তু শুরু হয়েছে। এবং এই যে প্রতি বছর বছর দেবী দুর্গা যখন মর্তে আসেন, তখন তাকে যে বরণ করে নেওয়া, তাকে বিভিন্ন আচারে সাজিয়ে তার বিভিন্ন রূপকে যে পূজা করা, সেই রূপের একটি বড় আকর্ষণ কিন্তু থাকে কুমারী পূজা। কুমারী পূজা এখনো শুরু হয়নি, তার মানে লগ্নটি শুরু হয়নি। যখন কুমারী পূজার লগ্নটি শুরু হবে, সেই লগ্নের পূজা কিন্তু শুরু হয়ে যাবে। আমরা এখন যে পূজাটি দেখছি, আগেই বলেছি, এই পূজাটি হচ্ছে অষ্টমীর যে তিথির যে পূজা, সেই পূজাটি চলছে। এবং এই যে মন্ত্রপাঠ, এই যে ঢাকের বাদ্য, এই সব কিছু মিলিয়ে পূজা মণ্ডপের যে পরিবেশটা থাকে বারোয়ারি দুর্গা পূজার, সেই পরিবেশটা কিন্তু পুরোপুরি রয়েছে এখানে। আমরা জানি রামকৃষ্ণ মিশনে যখন পূজা হয়, তখন সেই পূজার আকর্ষণটা কিন্তু প্রতি বছর অন্য রকমভাবে দেখা দেয়। এই অন্য রকম আকর্ষণের একটি অংশ যে কুমারী পূজা, সেই কুমারী পূজার পুরো আয়োজনটি আমরা আপনাদেরকে সরাসরি দেখাবো, কিন্তু তার জন্য কিছুটা সময় অপেক্ষা করতে হবে। হয়তো আর 2 ঘন্টার মধ্যে কুমারী পূজার আয়োজন শুরু হবে, তখন আমরা কুমারী পূজার আয়োজনে যাব। এখন যে মন্ত্রপাঠ এবং তিথির যে পূজাটি চলছে, অষ্টমী তিথি, সেই পূজাটি শেষ হলে আসলে শুরু হবে কুমারী পূজা। এবং আমাদের সারা দেশের যে পূজা মণ্ডপগুলোতে যে পূজা চলছে, তার একটু অংশ দেখে আসি। চলুন, রয়েছে সহকর্মী, চলে যাচ্ছে তার কাছে।
আজকে কিন্তু মহা অষ্টমী এবং মহা অষ্টমীর যে আয়োজন সেগুলো কিন্তু ভোর থেকেই শুরু হয়ে গেছে। আমরা এখন আছি সিরাজগঞ্জের গোবিন্দবাড়ি কালীবাড়ি মন্দিরে এবং আমরা এখানে দেখছি যে মহা অষ্টমীর যে পূজা এবং ভোগের যে আয়োজন সেই আয়োজনটি ভোর থেকে চলছে। পাশাপাশি দুপুরে এই যে ভোগের পরে কিন্তু আসলে ভক্তমণ্ডলী মহা অষ্টমীর যে অঞ্জলি অর্থাৎ দেবীর উদ্দেশ্যে তাদের যে অর্ঘ্য নিবেদন সেটি কিন্তু তারা করবে, সেই প্রস্তুতি নিচ্ছেন। এবং তারপরে কিন্তু দুপুরে সন্ধি পূজা রয়েছে, অর্থাৎ সন্ধিতে যে প্রদীপ প্রজ্বলন করা হয় মঙ্গলের জন্য, সকলের মঙ্গলের জন্য, সেই প্রদীপ কিন্তু প্রজ্বলন করবে আজকে ভোগের শেষে। এবং আজকের যে মহাষ্টমীর যে উপাচার অর্থাৎ ভোগ নিবেদনের যে উপকরণগুলো দিয়ে সাজানো হচ্ছে প্রতিটি মণ্ডপ, এবং ভোর থেকেই পুরোহিতরা যারা রয়েছেন তারা কিন্তু সব ব্যস্ত সময় পার করছেন। এবং আমরা দেখছি যে এই মন্দিরে ভোর থেকে যে চণ্ডী পাঠ হচ্ছে এবং অষ্টমীর যে আয়োজন সেই আয়োজন কিন্তু আসলে চলছে। নারীরা যারা রয়েছেন অর্থাৎ যারা সহকারী তারা যে ভোগের যে ব্যবস্থা সেই আয়োজনটি করছে, পাশাপাশি যে মণ্ডপে যে ভোগের প্রস্তুতি সেই আসলে পুরোহিতরা নিচ্ছেন। এবার সিরাজগঞ্জে মোট 515টি দুর্গা মণ্ডপে কিন্তু আসলে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে এবং প্রতিটি মণ্ডপে কিন্তু আসলে যে মহা অষ্টমীর যে আয়োজন সেটি কিন্তু আসলে চলছে। এটি দুপুরভাবে চলবে, ভোগ নিবেদন হবে এবং তারপরে সকলে আসলে যে দেবীর উদ্দেশ্যে কিন্তু যে আজকে যে সন্ধির প্রদীপ অর্থাৎ মঙ্গল প্রদীপ সেটি কিন্তু আসলে প্রজ্বলন করবেন। এবং সিরাজগঞ্জের যে 9টি উপজেলা রয়েছে যে সকল যে মণ্ডপ রয়েছে সেই মণ্ডপে কিন্তু একই প্রস্তুতি হচ্ছে এবং সিরাজগঞ্জে কিন্তু আসলে ব্যাপক সাজসজ্জা এবং আলোকসজ্জা করা হয়েছে। এবং আমরা দেখছি যে এখানে যে নিরাপত্তা ব্যবস্থা অর্থাৎ র্যাব, পুলিশের পাশাপাশি আনসার পিডিবি সদস্য কিন্তু আসলে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে দুর্গাপূজার অষ্টমীর সবশেষ খবর। আমরা চলে যাচ্ছি গাইবান্ধার খবর জানতে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী বিপ্লব ইসলাম। নানা আয়োজনে কিন্তু গাইবান্ধায় আমরা দেখছি জেলা জুড়ে সনাতন ধর্মের মানুষের যে সবচেয়ে বড় যে উৎসব শারদীয় দুর্গা উৎসব, সেই উৎসবের কিন্তু আজকে মহা অষ্টমী। এই অষ্টমীতে কিন্তু আমরা দেখছি যে সকাল থেকে এই মন্দিরে মন্দিরে কিন্তু নানা আয়োজন চলছে। সেই আয়োজনের অংশ হিসাবে আমি আছি জেলা শহরের রামকৃষ্ণ মিশনে। এই মিশনেও কিন্তু আমরা দেখছি যে 10টায় যে কুমারী পুগলার লগ্ন সেই লগ্ন কিন্তু শুরু হবে। তার আগে যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা কিন্তু সকাল থেকে শুরু হয়েছে। ভক্তরা যারা আসছেন সকাল থেকেই কিন্তু তারা রামকৃষ্ণ মিশনে আসা শুরু করেছেন। আমরা দেখছি যে নানা আয়োজনে নানা কালচারে কিন্তু এই পুজো সকাল থেকে শুরু হয়েছে। এই লগ্ন যেটি কুমারী পূজার লগ্ন এটি কিন্তু সকাল 9টা 49 শুরু হবে এবং এটি 1টা 49 অর্থাৎ দুপুর পর্যন্ত চলবে। এরপরে কিন্তু সন্ধি পূজা অনুষ্ঠিত হবে। আমরা দেখছি যে এই যে পুজো, এই পুজো সবচেয়ে এই যে কুমারী পূজার যে আকর্ষণীয় পুজো সেই পুজোর যে মূল আনুষ্ঠানিকতা এটি কিন্তু সকাল 10টায় শুরু হবে। আমরা দেখছি যে জেলা জুড়ে যে রামকৃষ্ণ মিশন যে কুমারী পূজা যে সমস্ত মন্দিরে অনুষ্ঠিত হয় সেই সকল মন্দিরে কিন্তু আমরা দেখছি যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতার যে মূল পর্ব সেই পর্ব কিন্তু শুরুর এখন অপেক্ষা রয়েছে। তার আগের যে পূর্ব প্রস্তুতি সেটি কিন্তু এখন চলছে। এই ছিল গাইবান্ধা থেকে শারদীয় দুর্গা উৎসবের সর্বশেষ খবর। শারদীয় দুর্গাপূজা সর্বশেষ জানতে প্রথমে যুক্ত ছিলাম ঢাকা, তারপরে সিরাজগঞ্জ, এরপর গাইবান্ধা থেকে। রাজধানীতে বাসে নারী যাত্রীর শ্লীলতাহানির অভিযোগে চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। সোমবার রাত 10টার দিকে রামপুরা ব্রিজের উপর এই ঘটনা ঘটে। পুলিশ জানায় টঙ্গী থেকে বাড্ডায় যাওয়ার জন্য 2 নারী অনাবিল বাসে ওঠেন। নামার সময় ব্যাগ খুঁজে না পাওয়ায় চালক ও হেলপারের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। পরে অন্য যাত্রীরা চালক ও হেলপারের উপর চড়াও হন। এলাকার কিছু লোকজনও সেখানে জড়ো হয়ে বাস আটকে রাখলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ভুক্তভোগী নারী মহাখালী কমিউনিটি হাসপাতালে ভর্তি আছেন। ভুক্তভোগী থানায় অভিযোগ করলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ। আটক করা হয়েছে কারণ ওইখানে তো একটা বিশাল মাপ তৈরি হয়ে যেত। ভিক্টিমের সাথে কথা বলছি, ভিক্টিমের মার সাথে কথা বলছি, ভিক্টিমের আত্মীয়ের সাথে কথা বলছি, আসামিদের সাথে কথা বলছি, পাবলিকের সাথে কথা বলছি, সবার সাথে কথা বলছি। অ্যাকশন নিচ্ছি, কোনো মব হতে দেয় নাই, ঝামেলা হতে দেয় নাই। আসামিদের কাস্টডিতে নিচ্ছি, তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করছি, ভিক্টিমকে দেখাশোনা, ভিক্টিম খুঁজে বের করছি, ভিক্টিমের সাথে কথা বলছি, অল কথা বলছি, একদম ফাইন্ডিং এ চলে আসছি। দর্শন এসব না, ভুয়া।
মালিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পরও শুরু হয়নি দূরপাল্লার বাস চলাচল। শ্রমিকদের একাংশের বাধায় বন্ধ হয়েছে রাজশাহী থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট রুটের বাস চলাচল। এই মুহূর্তে শিরোইল বাস স্ট্যান্ডে আছেন সহকর্মী আলতাফ হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। আলতাফ, আমরা জানি গত বৃহস্পতিবার রাত থেকে মালিকদের ডাকা যে বাস ধর্মঘট কর্মসূচি সেটা কিন্তু গতকাল সোমবার বিকেল নাগাদ সেটি প্রত্যাহার করা হয়। কিন্তু মালিকরা প্রত্যাহার করলেও গতকাল থেকেই আবার শ্রমিকরা কিন্তু বাস বন্ধ করে দিয়েছে। তারা কাজে ফিরেনি নতুন করে, বরং তারা আরও নতুন নতুন দাবি নিয়ে এসছে এবং বিশেষ করে তাদের যে বেতন বৃদ্ধির দাবি সেটিকে কেন্দ্র করে এখন মূলত আমরা দেখছি শ্রমিকদের এক ধরনের বাস ধর্মঘট তারা অঘোষিতভাবেই তারা আসলে এটি পালন করছে। কারণ আমরা দেখছি গতকাল বিকেলে একটা দুটো বাস রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দিলেও তাৎক্ষণিকভাবে সেটি বন্ধ করে দেওয়া হয় এবং সেটি রাত 10টা পর্যন্ত শ্রমিকদের বাধায় কিন্তু গাড়ি চলতে পারেনি, অর্থাৎ কালকে রাত পর্যন্ত গাড়ি চলেনি। তবে আজ সকালে একটি দুটি গাড়ি দেশ ট্রাভেলস থেকে আমরা ছাড়তে দেখেছি। তবে এখন এই মুহূর্তে আমরা দেখছি শ্রমিকরা কিন্তু আবারও বাস চলাচলে বাধা দিচ্ছে এবং এই মুহূর্তে দেশ ট্রাভেলসের কাউন্টারের সামনে আমরা আছি। একটি এসি বাস এই মুহূর্তে দাঁড়িয়ে আছে এবং এটি ছাড়ার কথা ছিল কিছুক্ষণ আগে, কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি শ্রমিকদের বাধায় সেটি আর চলতে পারছে না। তো এই প্রেক্ষাপটে আমরা যেটি জানিয়ে রাখি যে মূলত গত 2 মাসে আসলে বেতন বৃদ্ধির প্রেক্ষাপটে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা কিন্তু বারবার কয়েক দফা এরকম ধর্মঘট পালন করে আসছে এবং সর্বশেষ গত 23 সেপ্টেম্বর মঙ্গলবার মালিকরা শ্রমিকদের সাথে বৈঠক করে শ্রমিকদের যে বেতনের যে বৃদ্ধির দাবি সেটি কিন্তু আসলে বৃদ্ধি করা হয়। কিন্তু সেই বৃদ্ধি করার পরে বৃহস্পতিবার শুক্রবার সেটি কার্যকর করার কথা ছিল, কিন্তু কার্যকর করার আগে বৃহস্পতিবার রাত থেকে কিন্তু আবারও বাস ধর্মঘট ডাকে মালিকরা। তবে এই যে বাস ধর্মঘটের ফলে শ্রমিক এবং মালিকদের যে দ্বন্দ্বের ফলে যে যাত্রী ভোগান্তি সেটি কিন্তু আমরা এখনও লক্ষ্য করছি। এটি কখন নাগাদ কাটবে সেটি কিন্তু এখনও বলা যাচ্ছে না। এই ছিল রাজশাহী থেকে বাস ধর্মঘটের সর্বশেষ খবর। যুক্ত ছিলাম রাজশাহী থেকে। সকালের সময় আরও থাকছে। চট্টগ্রাম বন্দরে জিসিবি আধুনিকায়নের 7,000 কোটি টাকা বিনিয়োগ প্রস্তাব দিল ব্যবসায়ীরা। দেশি বিদেশি অর্থায়নে 13টি বার্থ বিশ্বমানের গড়ে তোলার পরিকল্পনা। গাইবান্ধায় অরক্ষিত ও গেটপ্যাডহীন রেল গেটগুলো যেন মরণফাঁদ। প্রতিদিন ঝুঁকি নিয়ে পার হতে হয় হাজারো মানুষকে। চলতি বছর অরক্ষিত ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেছে 9 জনের। কর্তৃপক্ষ বলছে জনবল সংকটে গেটম্যান নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না। বিপ্লব ইসলামের রিপোর্ট। নেই গেটম্যান বা কোনো সতর্কতামূলক সিগন্যাল বাতি। সাধারণ সড়কের মতোই মানুষ ও যানবাহন পারাপার হচ্ছেন রেল লাইনের উপর দিয়ে। গাইবান্ধার শহর ও গ্রামের বিভিন্ন এলাকায় রেল ক্রসিংগুলো বর্তমানে মরণ ফাঁদে পরিণত হয়েছে। রেলওয়ের তথ্যমতে জেলায় অরক্ষিত লেভেল ক্রসিং রয়েছে 47টি, যার মধ্যে গেটম্যান নেই 22টির। অরক্ষিত লেভেল ক্রসিং রয়েছে 14টি। তবে বাস্তবে যার সংখ্যা দ্বিগুণের বেশি। প্রতিদিন ঝুঁকি নিয়ে এসব গেট পার হতে হয় হাজারো মানুষকে। গেটম্যান নেই এমন লেভেল ক্রসিং এর সামনে একটি সতর্কবাণী সাইনবোর্ড টাঙিয়ে রেখে দায় সারছে রেলওয়ে কর্তৃপক্ষ। দ্রুত এসব গেটে গেটম্যান নিয়োগ সহ আধুনিক সিগন্যাল ব্যবস্থা চালুর দাবি স্থানীয়দের। এই জায়গাগুলোতে গেটম্যান না থাকায় জায়গাটা খুব অরক্ষিত, আর যে কোনো সময় বড় ধরনের বিপদ হতে পারে। এখানে অনতিবিলম্বে এটার ব্যবস্থা নেওয়া দরকার যাতে রেল পারাপার করতে সুবিধা হয়। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে জনবল সংকটের কারণেই অরক্ষিত গেটগুলোতে গেটম্যান নিয়োগ দেওয়া যাচ্ছে না। মন্ত্রণালয়ে এর প্রতিবেদন পাঠানো হয়েছে। একটা গেটে জনবল দিতে গেলে যেটা প্রয়োজনীয় ব্যবস্থা এটা আসলে উপর থেকে না হওয়া পর্যন্ত এখানে আমরা তো এই সিদ্ধান্ত নিতে পারি না। রেলপথ বিভাগের তথ্যমতে চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত গাইবান্ধার বিভিন্ন রেল ক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে মারা গেছেন 9 জন। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গো বার্থের আধুনিকায়নে 7,000 কোটি টাকা বিনিয়োগ প্রস্তাব খোদ ব্যবসায়ীদের। পিপিপির মাধ্যমে দেশি বিদেশি $627 মিলিয়ন অর্থায়নে 13টি বার্থকে 6টি গ্যান্টি ক্রেন সহায়তায় বিশ্বমানের গড়ে তোলার পরিকল্পনা জানিয়েছে বন্দরকে।
শাকত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। অবশেষে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল SM মনিরুজ্জামানের হাতে তুলে দেওয়া হলো জিসিবির আধুনিকায়নে বার্থ অপারেটরদের পক্ষ থেকে নেওয়া 7,000 কোটি টাকার মেগা প্রকল্পের পরিকল্পনা। তবে এক্ষেত্রে বন্দরকে 1 টাকাও খরচ করতে হবে না, পুরো টাকার যোগান আসবে দেশি বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকেই। মূলত 13টি বার্থ অপারেটর প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে বন্দরের জিসিবি অংশ পরিচালনা করে আসছে। পিপিপি যে ইয়েতে আছে পদ্ধতিতে আমরা বিদেশি বিনিয়োগের মাধ্যমে দেশি বিদেশি অনেকে চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ করার জন্য আগ্রহ প্রকাশ করছে। তো ওই বিনিয়োগের উপর নির্ভর করেই আমরা হয়তো অপারেশনাল সাইডটা দেখব এবং মেজর বিনিয়োগকারীরা মেজর পোর্শনটা তারা বহন করবে। 1,000 কোটি টাকায় কেনা 18টি অত্যাধুনিক ক্যান্টিকেনের মধ্যে 14টি স্থাপন করা হয়েছে বন্দরের নিউ মুরিং কন্টেনার টার্মিনাল NCT-তে, আর বাকি 4টি ক্রেনের স্থান হয়েছে চট্টগ্রাম কন্টেনার টার্মিনাল CCT-তে। অত্যাধুনিক ক্যান্টিকেন স্থাপনের মাধ্যমে অন্তত 1 যুগ আগে আধুনিকায়ন করা হয়েছে CCT ও NCT-কে। তবে অবস্থানগত জটিলতার কারণে অবহেলিত ছিল জিসিবি। সনাতন পদ্ধতিতে জাহাজের ক্রেন দিয়ে এখানে পণ্য ওঠানামা করানো হয়। তবে বার্থ অপারেটররা পরিকল্পনা নিয়েছে জিসিবির আধুনিকায়নের, যেখানে দেশি বিদেশি বিনিয়োগ হবে কয়েক হাজার কোটি টাকা। এখন তারা অপেক্ষা রয়েছে বন্দরের সিদ্ধান্তের। জিসিবির 13টি বার্থের মধ্যে বর্তমানে 12টি পুরোদমে জাহাজ বেরানোর উপযোগী। এর মধ্যে 1 থেকে 6 নম্বর বার্থ 1979 সালে কার্যক্রম শুরু হলো, বাকিগুলো 1954 সাল থেকে সেবা দিয়ে আসছে। আর 2024-25 অর্থ বছরে 6টি কন্টেনার বার্থে 11,29,000 টিওস কন্টেনার এবং বাকি 6টি কার্গো বার্থে 86,56,000 মেট্রিক টন বাল্ক পণ্য উঠানামা করেছে। বার্থ অপারেটর অ্যাসোসিয়েশন তারা একটা প্রস্তাব নিয়ে আসছে, সেটা হচ্ছে জিসিবি পুরো এলাকাটা 1 থেকে 13 নম্বর জেটি পর্যন্ত ওনারা এটা কনস্ট্রাকশন করবে, নতুন টার্মিনাল তৈরি করবে এবং তারা নিজেরাই ইনভেস্ট করবে। চট্টগ্রাম বন্দরের কি রিকোয়ারমেন্টস আছে সেই ভিত্তিতে আমরা সেটা একটু যাচাই বাছাই করে দেখব এবং পরবর্তীতে তাদেরকে জানাবো। পরিকল্পনা অনুযায়ী 627 মিলিয়ন মার্কিন ডলার মোট খরচের মধ্যে 6টি ক্যান্টিকেন সহ অন্যান্য যন্ত্রপাতি কিনতে খরচ হবে 109 মিলিয়ন মার্কিন ডলার। বাকি 517 মিলিয়ন মার্কিন ডলার খরচ হবে অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন কাজে। বর্তমানে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেনার টার্মিনাল সৌদি আরব ভিত্তিক প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে এবং NCT বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে ড্রাইডক লিমিটেড পরিচালনা করছে। এক্ষেত্রে জিসিবির লভ্যাংশের পুরো টাকা দেশেই থাকবে বলে মত ব্যবসায়ীদের। পোর্ট সুন্দরভাবে পরিচালিত করতে পারে সেদিকে নজর থাকবে আমাদের সবসময়। এটা হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। যেন বিদেশিরা করতেছে, তারা বিদেশের লোক আসতেছে, ফরেন কান্ট্রি পাচ্ছে নিয়ে যাচ্ছে, কিন্তু আমার ফরেন কান্ট্রির বাইরে যাব না। আমার দেশের অর্থ আমাদের থাকবে। একসঙ্গে বিশাল আকৃতির 4টি জাহাজ বেরানোর সক্ষমতা থাকা NCT 44%, 2টি জাহাজের সক্ষমতা সম্পন্ন CCT 19% এবং 3টি জাহাজ বেরানোর সক্ষমতায় 37% কন্টেনার হ্যান্ডেলিং করছে জিসিবি। আর চট্টগ্রাম বন্দর বছরে হ্যান্ডেলিং করছে 32 লাখের বেশি কন্টেনার এবং 13 কোটি মেট্রিক টন কার্গো পণ্য। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখে নেব এখনকার বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা IQAir এর সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান। ঢাকা বিভাগের বায়ুমান 167, যা সহনীয়, বাতাসের আর্দ্রতা 71%। চট্টগ্রাম বিভাগে বায়ুমান 74, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 87। রাজশাহী বিভাগে বায়ুমান 125, যা সহনীয়, আর্দ্রতা 72। সিলেট বিভাগে বায়ুমান 64, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 87%। খুলনা বিভাগের বায়ুমান 142, এটি সহনীয়, বাতাসের আর্দ্রতা 85। বরিশাল বিভাগে বায়ুর মান 100, এটি সন্তোষজনক, আর্দ্রতা 81। রংপুর বিভাগের বায়ুমান 149, যা সহনীয়, বাতাসের আর্দ্রতা 76। ময়মনসিংহ বিভাগের বায়ুমান 128, এটিও সহনীয়, বাতাসের আর্দ্রতা 79%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো সিলেট 64 আর সবচেয়ে খারাপ ঢাকায় 167।
গাজায় যুদ্ধ বন্ধে ওয়াশিংটনের দেয়া ২০ দফা শান্তি চুক্তি পরিকল্পনায় সম্মতি জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামাস এই প্রস্তাবে রাজি না হলে গাজায় অভিযান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু। পরিকল্পনাটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে হামাসও। তবে গাজার সাধারণ মানুষ এটিকে ট্রাম্পের প্রহসন হিসেবেই দেখছেন। এরই মধ্যে দখলদার বাহিনীর হামলায় একদিনে অন্তত ৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা যুদ্ধ বন্ধে ২০ দফা পরিকল্পনার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে বলা হয়েছে গাজা অস্থায়ী টেকনোক্র্যাট সরকারের অধীনে চলবে এবং ইসরায়েল অঞ্চলটি দখল বা সংযুক্ত করবে না। কাউকে গাজা ছাড়তে বাধ্য করা হবে না, পুনর্নির্মাণে সহায়তাও দেয়া হবে। পরিকল্পনা মানলে যুদ্ধ তাৎক্ষণিকভাবে থামবে। ৭২ ঘন্টার মধ্যে সব জিম্মি ফেরত আসবে এবং ইসরায়েল মুক্তি দেবে ২,০০০-এর বেশি ফিলিস্তিনি। একই সঙ্গে সামরিক অভিযান স্থগিত থাকবে, ধাপে ধাপে সেনা প্রত্যাহার করা হবে এবং শান্তির প্রতিশ্রুত হামাস সদস্যদের সাধারণ ক্ষমা দেয়া হবে। নিরাপত্তায় কাজ করবে আঞ্চলিক ও আন্তর্জাতিক বাহিনী, আর ইসরায়েল ফিলিস্তিন সংলাপে মধ্যস্থতা করবে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় রোববার হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, পরিকল্পনায় সম্মতি দিয়েছেন নেতানিয়াহু। হামাসকেও প্রস্তাব মেনে নেয়ার আহ্বান জানান তিনি। এ সময় হামাস রাজি না হলে গাজায় অভিযান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন নেতানিয়াহু। একই সঙ্গে দোহায় হামলার ঘটনায় কাতারের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি, যা দুই দেশের সম্পর্কে নতুন করে উষ্ণতার ইঙ্গিত দিচ্ছে। মার্কিন পরিকল্পনাকে গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে হামাস। তবে রাজনৈতিক বিশ্লেষকরা একে হামাসের আত্মসমর্পণের চাপ হিসেবে দেখছেন। গাজার বাসিন্দারা বলছেন এটি ট্রাম্পের নিছক প্রহসন। ফিলিস্তিনি ইসলামী জিহাদ একে অঞ্চল ধ্বংসের ষড়যন্ত্র বলে অভিহিত করেছে। অন্যদিকে সৌদি আরব, জর্ডান, মিশর, আরব আমিরাত, ইতালি ও ফ্রান্সের পাশাপাশি ফিলিস্তিনি কর্তৃপক্ষও এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। নির্বিচারে বোমাবর্ষণে প্রাণ হারাচ্ছেন সাধারণ ফিলিস্তিনিরা। এর সঙ্গে খাদ্য পানির তীব্র সংকট যোগ হয়ে মানবিক বিপর্যয় আরও গভীর হচ্ছে। নাদিম মারজান, সময় সংবাদ। বুলবুল, ফারুক, তামিম ইকবালের একসঙ্গে বিসিবিতে কাজ করার সুযোগ দেখছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। সাবেক ৩ অধিনায়কের ক্রিকেটে দেওয়ার অনেক কিছুই আছে বলে মনে করেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সাবেক প্রেসিডেন্ট ফারুক আহমেদের প্রতি কোনো ব্যক্তিগত আক্রোশ নেই উপদেষ্টার। ক্রিকেটের বৃহত্তর স্বার্থ প্রত্যাশা মতো কাজ না করতেই তাকে সরানো হয়েছিল। যদিও বর্তমান সভাপতি বুলবুলের বেশ কিছু উদ্যোগের প্রশংসা করেছেন আসিফ মাহমুদ। বিস্তারিত সাজিদ মুস্তাহিদের রিপোর্টে। ক্রিকেট বোর্ড থেকে ফারুক আহমেদের বিদায়টা হয়েছিল বিব্রতকর। জমেছিল অভিযোগের পাহাড়। অনাস্থা জানান বোর্ড পরিচালকরা। ক্রীড়া পরিষদ প্রত্যাহার করে নেয় মনোনয়ন। কদিন আগেও বিসিবিতে ফারুক আহমেদের আবার ফেরাটা ছিল অনেকটা অলীক স্বপ্নের মতো, কিন্তু দেশের ক্রিকেটে শেষ বলে কিছুই নেই। আসন্ন বিসিবি নির্বাচনের দৃশ্যপটে হঠাৎ করে আবির্ভাব সাবেক সভাপতির। ক্রীড়া উপদেষ্টার সবুজ সংকেত পেয়ে নেমেছেন নির্বাচনের মাঠে। ক্রিকেট পাড়ায় জোর গুঞ্জন, ভোট যুদ্ধ উতরে ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক হবেন ফারুক আহমেদ। আগে থেকেই মাঠে আছেন 2 হেভিওয়েট বুলবুল, তামিম। পরবর্তী বোর্ডে দেখা যেতে পারে এই 3 জনকেই, যে বিষয়টাকে ইতিবাচক হিসেবে দেখছেন ক্রীড়া উপদেষ্টা। আমি মনে করি যে ক্রিকেট বোর্ডটা প্রফেশনালি রান করা উচিত, এখানে আবেগ বা পার্সোনাল দিয়ে চিন্তা করা উচিত না। ফারুক ভাইও কিছু ক্ষেত্রে খুবই ভালো, ওনার আছে। তো সবার তো ভালো খারাপের দিক আছে। যেমন তামিম ভাই কোনো একটা দিকে হয়তো ভালো করবেন, বুলবুল ভাই আবার অন্য কোনো একটা দিকে ভালো করবেন, ফারুক ভাই আবার অন্য কোনো একটা দিকে তার ভালো আছে। তো সবার ওই সক্ষমতা বা ওই অভিজ্ঞতা থেকে ওই পরামর্শগুলো আমাদের কাজে লাগানো উচিত বলে আমার জায়গা থেকে আমি মনে করি। অনেকেই মনে করেন ব্যক্তিগত আক্রোশ থেকে ফারুক আহমেদকে বিসিবি থেকে সরিয়েছেন উপদেষ্টা। সে বিষয়টাও স্পষ্ট করেছেন আসিফ মাহমুদ। ফারুক ভাইকে যখন প্রেসিডেন্ট করা হয় তখনও আমার মনে পড়ে যে আমি ইভেন প্লেয়ারদের থেকেও আমি মতামত নিয়েছিলাম, পরামর্শ নিয়েছিলাম যে কেমন হয়। আমি তাদের সামনে অপশনস রেখেছিলাম যে এই 4-5 জন আছে আমার আপনারা বলেন। ইভেন তামিম ভাইকে আমি জিজ্ঞেস করছিলাম, তামিম ভাই তখন ফারুক ভাইয়ের কথাই বলেছিলেন। ফারুক ভাইয়ের ক্রীড়া পরিষদের ডিরেক্টর হিসেবে যে নমিনেশনটা, এটা একটা পুনর্মূল্যায়ন
আমরা করেছি যে আমরা কতটুকু কাজ করতে পারলাম না পারলাম তার জায়গা থেকে এটা খুব প্রফেশনালি দেখা উচিত। এটা খুব পার্সোনাল কিছু না যে ফারুক ভাইয়ের সাথে আমার কোনো পার্সোনাল প্রবলেম বা এটা একটা প্রফেশনাল পরিবর্তন। সভাপতির দায়িত্ব নেয়ার 4 মাস পূরণ হয়েছে আমিনুল ইসলাম বুলবুলের। এরই মধ্যে তার নানা উদ্যোগ ক্রিকেট মহলে কুড়িয়েছে প্রশংসা। ক্রিকেট কূটনীতিতেও দেখিয়েছেন মুনশিয়ানা। বর্তমান প্রেসিডেন্টের কাজে সন্তুষ্ট যুব ও ক্রীড়া উপদেষ্টা। উনি ক্রিকেটটাকে ভালো কোনো একটা জায়গায় নিয়ে যেতে পারবেন যদি উনি আরো সুযোগ পান। মূলত তাকে আমাদের আনার পেছনে কারণটা ছিল যে আফগানিস্তানের ক্রিকেটটা সবাই বলে থাকে যে ওনার হাতে বিল্ড করা, এবং চায়নাতে উনি ক্রিকেট নিয়ে ওনার এশিয়ান রিজিয়নে কাজ করার একটা অভিজ্ঞতা আছে। ক্রিকেট ডিপ্লোমেসিতেও এবং ইন্টারনাল ক্রিকেটেও যেমন এই যে মিনি বিসিবি করার উদ্যোগটা, এটা হয় প্ল্যানটা অনেক আগে থেকে ছিল, 10 বছর আগে থেকে আমরা শুনতাম, কিন্তু কখনো তো এক্সিকিউশন পর্যায়ে আমরা হয় নাই। এক্সিকিউশন পর্যায়ে এখন যাচ্ছে। আমার মনে হয় এই কাজগুলোই বিসিবির জন্য প্রয়োজন। এই সময় একটা প্রফেশনাল বোর্ড করা এবং ওনার অভিজ্ঞতাটা কাজে লাগানো প্রয়োজন। এনএসসি থেকে কাউন্সিলর মনোনয়ন পেয়েছেন সাবেক নারী ক্রিকেটার ও আন্তর্জাতিক আম্পায়ার সাথীরা জাকের জেসি। বিসিবির নারী ক্রিকেটে তাকে কাজে লাগানোর পরিকল্পনা ক্রীড়া পরিষদের। একজন নারীকে যদি বোর্ডের ডিরেক্টর করা যায়, যে অ্যাটলিস্ট উইমেন্সের দিকটা সে দেখলো, তো সেটা ভালো হতো। কিন্তু সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ সামনে রেখে সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 3টি করে ওয়ানডে ও টি20 সিরিজ খেলতে 15 অক্টোবর বাংলাদেশ সফরে আসবে ওয়েন্ডিজটা। এরপর মিরপুরে 3টি ওয়ানডে ম্যাচ খেলবে ক্যারিবিয়ানরা। 18, 20 ও 23 সেপ্টেম্বর মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। ওয়ানডে সিরিজের পর 26, 28 ও 31 অক্টোবর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে 3টি ম্যাচের টি20 সিরিজ। 2026 টি20 বিশ্বকাপ মিশন শুরুর আগে 2 দলের জন্য এটা শেষ প্রস্তুতির জায়গা। আগামী বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া সিরিজ নিয়ে নিজেদের প্রস্তুতি ছাড়বে বাংলাদেশ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত সরকার। জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। ভোট বানচালে অর্থ বিনিয়োগ করছে আন্তর্জাতিক মহল। রোহিঙ্গা ইস্যুতে নিউ ইয়র্কে উচ্চ পর্যায়ের সম্মেলন আজ। প্রত্যাবাসনে বিশ্ব নেতাদের কাছে সুনির্দিষ্ট রোডম্যাপ চাইবেন ডক্টর ইউনূস, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। এবং কবে দেশে ফিরবেন তারেক রহমান? যুক্তরাষ্ট্র থেকে ফিরে লন্ডনে কথা বলে জানাবেন মির্জা ফখরুল। বিএনপি নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এই ছিল সকালের সময়ে। আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সাদিয়া তাসনিম। ধন্যবাদ মিসবা। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।